10টি কিশোর উপন্যাসের সংকলন, 10টি কিশোর উপন্যাস শীর্ষক সংকলন থেকে এই গ্রন্থটা নেওয়া হয়েছে। কোনি। কোনিতে অলমোস্ট অনেকগুলো পরিচ্ছেদ রয়েছে। আমরা প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেগুলো তো দেবই। কোনিতে হচ্ছে 13টা, ওদিকে হলো 14টা মতো তোমাদের পরিচ্ছেদ রয়েছে। 13-14টা পরিচ্ছেদ রয়েছে কোনিতে। 14টা পরিচ্ছেদের লাইনগুলো লিখে দেবো, ঠিক আছে? মানে আছে, নোটটা দিয়ে দেবো। আগে এটা কমপ্লিট করে নিই, তারপর দিয়ে দিচ্ছি। তার আগে এখন জাস্ট যেটা আমি তোমাদের সংক্ষেপে ওয়ান লাইনার হিসেবে দিয়েছি সেগুলো আগে দেখে নেবে একটু। এই উপন্যাসের নাম চরিত্র হচ্ছে কোনি। তাকে কেন্দ্র করেই পুরো ঘটনাটা আবর্তিত হয়েছে। কোনি একটা বস্তিতে থাকে, একটা মেয়ে যে খুব একটা লেখাপড়া করেনি, খুবই দরিদ্র পরিবারের, নানা রকম অপমান লাঞ্ছনা এইভাবেই তার জীবনটা চলছে। কিন্তু সেই মেয়েটি খুব ভালো সাঁতার কাটতে জানে। তার প্রশিক্ষক হচ্ছে ক্ষিতীশ সিংহ, ঠিক আছে? তাকে তার জীবনে একটা নতুন দিশা দেখিয়েছে। বলা যেতে পারে যে এই ক্ষিতীশ সিংহের জন্যই সে একটা নতুন পথ খুঁজে পায়। আর এদিকে আমরা দেখবো যে ক্ষিতীশ সিংহ যে ব্যক্তিটি, সেও কিন্তু যথেষ্টই তার ব্যক্তিগত জীবনেও বেশ কিছু সমস্যা ছিল, বা মানে সেও একটা কোনোভাবে এখনকার মতোই রাজনীতির শিকার হয়েছিল। খানিকটা এই গল্পের সঙ্গে চাক দে ইন্ডিয়ার একটা মিল পাওয়া যায়, ঠিক আছে? সকলে দেখেছো নিশ্চয়ই ফিল্ম। তো ওখানে ওই অ্যাথলিট নিয়ে ব্যাপারটা ছিল, এখানে সাঁতার, সুইমিং, কিন্তু স্পোর্টস রিলেটেডই বিষয়। মতি নন্দীর জন্ম ছিল 1931 সালে, মৃত্যু হচ্ছে 2010 সালে, ঠিক আছে? তো এইভাবে চলছে। তো এই কোনির সঙ্গে তার সমবয়সীদেরও লড়াই আমরা দেখতে পাবো এই গল্পটার মধ্যে। প্রচুর প্রতিদ্বন্দ্বী। গল্প শুরুই হয়েছে এরকম একটা সাঁতার খেলার মধ্য দিয়ে, যেখানে তার সমবয়স্ক কিশোরদের সঙ্গে সে লড়াই করছে, সমানে সমানে পাল্লা দিচ্ছে, দিয়ে কি করছে, জোর করে আমটাকে দখল করে নিচ্ছে। এবার তারপর যখন দেখছে যে আমগুলো হচ্ছে টক, তখন তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ তার মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল যে জীবনে কখনো সে হারবে না। এই এই অবস্থায় তাকে দেখে, এবং এই অবস্থা এই পর্যন্ত কিন্তু কোনির কোনো তোমার কি বলে প্রশিক্ষক ছিল না। পরবর্তীকালে যখন নেতাজি সংঘের যে 20 ঘন্টা অবিরাম যে হাঁটার প্রতিযোগিতা, আবার কখনো অংশগ্রহণ করে রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার, এই পর্যন্ত ক্ষিতীশ সিংহর সঙ্গে তারপরে তার নজরে আসে, এবং যাকে কোনি কি বলে ডাকতো, খিদ্দা বলে ডাকতো। খিদ্দা। কাহিনী সূত্রে জানা যায় যে সে যখন আমরা দেখি যে ক্ষিতীশ সিংহর পর্যবেক্ষণে আসে এবং তার প্রচন্ড পরিশ্রমে সে একটা সাঁতারু হয়ে ওঠে আলটিমেটলি, এবং সে ধীরে ধীরে খিদ্দার হৃদয় জয় করে ফেলে। তাকে খুব স্নেহ করতেন আর কি খিদ্দা, ঠিক আছে? এক সময় আমরা দেখতে পাই যে আমরা দেখব যে শুধুমাত্র তার এই সাঁতারু মানে সে শুধুমাত্র সাঁতার কেটেছিল এমনটা নয়, পারিবারিক ভাবেও তার বাবা দাদা প্রত্যেকেই, বাবা মারা যায়, দাদাও অসুস্থ হয়ে পড়ে, তখন দেখা যাচ্ছে যে দাদার কিন্তু তোমার কি বলে কপালে হাত বুলিয়ে দিচ্ছে, মায়ের ভূমিকা পালন করছে, সংসারেরও এক প্রকার প্রতি তার একটা দায়িত্ব রয়েছে, কিন্তু তার কিছু করার নেই। এমন অবস্থায় অবশেষে এই বেঙ্গল চ্যাম্পিয়ন যে সাঁতারু, তাকে অমিয়াকে সে হারিয়ে দেয় আলটিমেটলি। গল্পের শেষে গিয়ে আমরা দেখি এবার তার জন্য শুধুমাত্র পাঠকরাই নয়, শুধুমাত্র ক্ষিতীশ সিংহ নয়, মানে সকলে এই চরিত্রটা এমনই একটা এমন ভাবে আবর্তিত হয় যে যাকে দেখলে আমরা কিন্তু সকলেই এই চরিত্রটার প্রতি ভীষণভাবে অসহায় হয়ে পড়ি, মানে তার থেকে কোথাও আমরা একটা ইন্সপিরেশন পাই, ঠিক আছে? এইভাবে গল্পটা এগিয়েছে, এবং বলাই যায় যে এই লড়াই কিন্তু উপন্যাসের প্রধান কেন্দ্রবিন্দু।
এই কোনি নামটার মধ্য দিয়েই নামকরণ সার্থক হয়েছে, যুক্তিযুক্ত হয়েছে। এই হলো মূল বিষয়। আচ্ছা, এখানে দেখো গল্পটা যে শুরু হয়েছে, আমরা শুরু হওয়ার সময় দেখছি একটা উৎসব, যেটা হচ্ছে আজ বারুনি। এই যে এই লাইনটা, আজ বারুনি, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুনি উপলক্ষে গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি, তাহলে উৎসব দিয়ে শুরু হয়েছে, কি কারণে সেটা দেখলাম। তারপরে আমরা দেখছি যে আমরা বিষ্ণুধর বলে একটা লোকের চরিত্র পাচ্ছি। গল্পটার মধ্যে প্রচুর চরিত্র রয়েছে, আমরা তো শুধুমাত্র একটা সংক্ষেপে এই পনিরটা জানলাম আর খিদ্দার চরিত্রটা জানছি, কিন্তু এই দুটো তো প্রধান চরিত্র নয়। দেখো এইখানেই দেখো থার্ড প্যারা, বিষ্ণুধর পাড়ায় হচ্ছে বেষ্টাদা, তেলচিটে একটা ছেঁড়া মাদুরে উপর হয়ে বিষ্ণুচরণ ধরো দলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে। এবার তার পরিচয়টা আমরা জানি, পরিচয়টা কি না, তিনি হচ্ছেন আইএ পাস, অত্যন্ত বনেদি বংশের, খান সাতেক বাড়ি ও বড় বাজারে ঝাড়ন মশলার কারবার, এবং সর্বোপরি 3.5 মণ একটি দেহের মালিক। বুঝতে পারছো তো ওর চেহারাটা কি? যদি সিনেমাটাও কেউ দেখে থাকো, কোনি সিনেমাটা, পারলে একবার দেখে নিও। সেটা হচ্ছে ওখানেও এই চরিত্রটাকে ওইভাবেই দেখানো হয়েছে। ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে। অস্টিন মানে গাড়ি, সেই সময় একটা গাড়ি ছিল, ওর গাড়ির নাম ছিল অস্টিন, এই লাইনটাতে দাগ দাও। আর বিষ্ণুধর ও কেমন, ওর ব্যক্তিগত যে পরিচয়টা ছিল সেইটা। আর ওর ওজন হচ্ছে 3 মণ। 3 মণ মানে হলো 140 কেজি, 140 কিলো। 3 মণ হয়েছে। আর ওর গাড়ির নাম হচ্ছে তোমার অস্টিন, ওর গাড়ির বয়স হচ্ছে 40 বছর, মানে ওরই সমবয়সী। আচ্ছা, এই অবধি গেল তাহলে বিষ্ণুধরের পরিচয়। আচ্ছা, ওকে দেখে তো দেখো দেহের আয়তন দেখে এরকম হাসি, বাচ্চা ছেলেরাও হাসে। বিষ্ণু তখন দুঃখ পায় আর ইচ্ছা করে ছিপছিপে হতে, কিন্তু বিষ্ণু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয়, চোখে পুরু লেন্সের চশমা, নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায়, মাথার কদম ছাঁট চুল সেই রং, বয়সটা 50-এর এধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে হতে পারে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো, আর চোখের চাহনি ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মণির কালো রংটা ফিকে হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এটা আমরা কাকে বলছি, কার সম্পর্কে বলছে? এবার হলো আমরা সেই খিদ্দা। হ্যাঁ, খিদ্দার সম্পর্কে বলছি। খিদ্দার চরিত্র মানে খিদ্দা কি কি পড়ে গেছিল ওই বারুনির দিন, মানে প্রথম তো তার ওই গঙ্গার স্নানে, গঙ্গার ঘাটেই তো দেখা হচ্ছে গঙ্গা স্নান করতে গিয়ে, তো সেইটাই আমরা দেখতে পাবো। চোখে ভীষণ পাওয়ার ছিল খিদ্দার আর কি, এটাই। এবার দেখো ওই যে মালিশ করছিল, এইখানটা দেখো এই লাইনটাতে গুরুত্বপূর্ণ, যে বিষ্ণুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো পিস্টনের মতো। কিভাবে মালিশটা করছিল। তারপর ওর যে মানে আর কি শরীরের চর্বিগুলো খামচে খামচে মানে টেনে টেনে ওঠানামা করছিল, এটা তার অতটা দেখো এসে দিয়েছে। এবার বিষ্ণু বলছে ববলা বাজা, মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্ণুর গলা থেকে কোমর পর্যন্ত ধপাধপ চাটাতে শুরু করলো, মানে ওই তবলার মতো। ঠিক আছে, এখানে এগুলো খুব একটা কিছু গুরুত্বপূর্ণ নয়। এইবারে চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্ণু বলল, এতে হাসির কি আছে? হ্যাঁ, আচ্ছা, এখানে সেকেন্ড 20 পরে বিষ্ণু জবাব শুনলো মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে।
যাই হোক না, তাতে আপনার কি? ব্লাড প্রেশারটার মেপেছেন? আপনার দরকার ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরল লেভেলটাও দেখেছেন কি? কে মশাই আপনি গায়ে পড়ে এত কথা বলছেন? এই কথাটা কে বললো? খিদ্দা, তাই তো? বিষ্টু। ম্যাম কে মশাই আপনি? এটা তো বিষ্টু বলছে। এখানে হচ্ছে যে এখানে যে মালিশ করছিল তার কথাই বলা হচ্ছে। হ্যাঁ, এখানে খিদ্দা ওই কথাটা বলবে। মানে তোমার কি বলে, ওটা হচ্ছে ওই যে বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না বক্তাকে, এইটা ক্ষিতীশ বলেছে। ঠিক আছে, এর পরের এতেই রয়েছে। এই যে বিষ্ণুধর উঠে বসার জন্য প্রথমে কাত হয়ে কনুইয়ে ভর দিয়ে মাথাটি তুলল, তারপর দু হাতের মেঝে চাপ দিয়ে উঠে বসলো। মানে ও এত মোটা যে উঠতে পারছে না। লোকটি কাচুমাচু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি না। এই কথাটা কিন্তু তোমার কি বলে, এইটা কিন্তু এই ক্ষিতীশই বলেছে। ঠিক আছে, মানে নিজের এই ব্লাড সুগার লেভেল দেখেছেন, কোলেস্টেরল লেভেল দেখেছেন, এটাই বলা হচ্ছে। বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান দাগ দিয়ে লাগলো। লোকটি পাঞ্জাবি খুললো, লুঙ্গি খুললো, ভিতরে হাফ প্যান্ট। আচ্ছা, তাহলে এই তোমার কি বলে ক্ষিতি সিংহ কি দিয়ে গেছিল? সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি আর রঙিন ঝোলা। এই যে বলছে না যে লোকটি পাঞ্জাবি খুললো, লুঙ্গি খুললো আর ভিতরে হাফ প্যান্ট। অবশেষে বিষ্ণুধর কোনো ক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার বউ ঠিক এই কথাই বলে, আপনি একটা নুইসেন্স। আমার ক্লাবে অনেকে তাই বলে। আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত। লোকটি আবার ছেলে মানুষের মতো পিটপিট করে তাকালো। আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাটি মারি, আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো। অনেকে তাকালো, অনেকে ভাবলো পাগল। বিষ্টু হতভম্ব হয়ে লোকটির জগ করা দেখতে লাগলো। চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো। বিষ্টু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করলো, লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল। পারবেন ধরতে যদি চাটিয়ে যাই? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। জগ করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে। ঠিক আছে, তাহলে দেখো কি অবস্থা। এটা কিন্তু এই জায়গাটা পুরো একটা তোমার ফ্ল্যাশব্যাকে চলছে। এখনো পর্যন্ত আমরা সেইভাবে ক্ষিতীশের কথা জানি। আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেট্রিক ক্যালিস্থেনিক বারবেল, বুঝলেন, রোজ করি, দারুণ খিদে পায়। এই লাইনটা গুরুত্বপূর্ণ। আপনার পায়? এই যে রোজ করি এই পর্যন্ত, বারবেল বুঝলেন, রোজ করি, আইসোমেট্রিক ক্যালিস্থেনিক বারবেল, এটা এক্সারসাইজের একটা পার্ট। এই তিনটে দাগ দাও এই জায়গাটা। তারপরে দেখো বলছে, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। ভারী খিচালে বিষ্ণুধর ঘোষণা করলো এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। লোকটি দু পা এগিয়ে এসে বলল, কিরকম ডায়েটিং? মানে এটা বিষ্টু বলছে ডায়েটিং করে। ডায়েটিংটা শোনো, আগে রোজ 8 কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম খাই। জল খাবারে 20টা লুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে 250 গ্রাম চালের, রাতে রুটি 12খানা, এর নাম ডায়েটিং। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, গরম ভাতের সঙ্গে 4 চামচের 1 বিন্দুও বেশি নয়। বিকেলে 2 গ্লাস মিছরির শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস ছুঁই না, বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে, আর হপ্তায় মানে সপ্তাহে একদিন মেসেজ করাই এখানে এসে। আমার অত নোলা নেই বুঝলেন, সংযম কেচ্ছা সাধন আমি পারি। হাটের ব্যামো ফ্যামো আমার হবে না, বংশের কারো হয়নি। বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে। আচ্ছা, বিষ্টুর কালে বাবা কি করে মারা গেছে? এইটা, জ্যাঠা গেছে অম্বলে।
বলছে এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? লোকটি এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। আহ, সুড়সুড়ি লাগে। বিষ্টু হাতটা সরিয়ে দিয়ে পূর্ণ স্বরে বলল, আমার বউ ওই কথাই বলে, সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি, সর্ষে, চিনি, ডাল, নানান জিনিসের কারবার। এত খাটুনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান। কোথায় গেল? তাহলে ও কি কি খায় সেইটা দেখবে। কেন অপমান মনে হয়েছে ওর? কারণ ওকে কি বলা হয়েছে? হাতি, হিপো, এগুলো বলা হলো না, মানে জলহস্তি। তারপর বলছে আপনার ওজনটা খুব বিপজ্জনক হাটের পক্ষে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। এটা কে বলেছে? ক্ষিতীশ বলেছে। কাকে বলেছে? বিষ্টুকে বলেছে। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কিরকম কিরকম? বলছে লোকটি তার ডান কনুই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়াল। এইবার আমার হাতটা নামান তো। অবিশ্বাস ভরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো। শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। নামান নামান বলছে, নামান। তারপরে বলছে যে ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল। নড়লো না 1 সেন্টিমিটার। ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল। হাতটা একই জায়গায় রয়েছে। বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করল। কপালে ঘাম ফুটছে। কিছু লোক দাঁড়িয়ে দেখছে, তাদের চোখে বিস্ময়। লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে। বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল। হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। মানে বুঝতে পারছো? এই লাইনটা ইম্পর্টেন্ট। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা ঢাকা দেওয়া যায়। এইটা এইবার এই জায়গা থেকে আমরা দেখছি হঠাৎ করে কনির নাম আসছে গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ ভাবে ভেসে আসছে। অর্থাৎ ক্ষিতীশ আর বিষ্টুর মধ্যে যখন কথোপকথন চলছে, ঠিক সেই সময় কনির নাম ভেসে আসছে। তখন ক্ষিতীশ গঙ্গার দিকে দেখছে, দিয়ে দেখছে তখন কি হচ্ছিল, সেই ফ্ল্যাশব্যাকে যে সিনটা দেখাচ্ছিল, মানে যেটা আর কি ছিল, অর্থাৎ আম, আমের সেই ব্যাপারটা, যে দেখছে যে গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে, আর 3জন সাঁতরাচ্ছে সেটাকে পাবার জন্য। কোমর জলে দাঁড়িয়ে 2-1 বছর 14-15 ছেলে, সরি 2-3টি বছর 14-15 ছেলে জল থাবড়ে হইচই করে ওদের তাতিয়ে তুলছে। সমানে সমানে ওরা যাচ্ছে, মাথা 3টে দুধারে নাড়াতে নাড়াতে। কোনুই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করেছে। হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো, অন্য দুজনকে ফেলে দিয়ে। তখনই হঠাৎ চিৎকার করে উঠলো, এই কনি কনি। তাহলে কোন জায়গায় কনির সাথে প্রথম দেখা হচ্ছে সেটা দেখলে। ততক্ষণে পিছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে, পা টেনে ধরেছিল। বিষ্ণুধর বলল। লোকটি হেসে চশমাটা খুলে ঝোলায় রাখলো। ঘাটের বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা এসে রেখে এসে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ। জলের কিনারে কাদার উপর তখন মারামারি হচ্ছে, একজনের সঙ্গে দুজনের। কাদা ছিট করছে। লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল। 2-3টি ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে। অর্থাৎ কনির সাহায্যে, মানে কনির সঙ্গে দুজনে বলছে যে ফাইট কনি ফাইট, চালিয়ে যা বক্সিং। দুজনের একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর উপর, পড়ে গেল দুজনে। এই এই ভাদু, চুল টানবি না কনি, তাহলে কিন্তু আমরা আর চুপ করে থাকবো না। কনির পিঠের উপর বসা ভাদু চুল ছেড়ে দিয়ে
দু হাতে কনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো। কনি পা ছুড়লো, কোমরে চার দিয়ে উঠবার চেষ্টা করলো, তারপর ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধরলো দুটো আঙুল। আচ্ছা, এখানে বলবো যে কনি একজন ছিল, আরো দুজন তাকে চেপে ধরেছিল, যার মধ্যে একজন ছিল ভাদু, তাই তো? পুঁতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে, হয় আম দিবি নয় চোখ নেবো। এই পুঁতে রাখবো তোকে গঙ্গা মাটিতে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা দীর্ঘ কথোপকথন চলেছে সেই আম নিয়ে। ম্যাডাম ওই কথাটা কে বলেছে, পুঁতে রাখবো তোকে? কোনটা? ওই ওই এটা বলেছে, কোনি বলেছে, তোমার কি বলে, ভাদুকে। কোনি বলেছে ভাদুকে। আচ্ছা, এইবারে দেখো এখানে এই মানে ধস্তাধস্তি করতে করতে তারপর তো কোনি ওই নিয়ে তো আমটা মুখে দিয়েছে, দিয়ে দেখছে আমটা প্রচন্ড টক, তখন সে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরে দেখো এখানে দেখো, দেখি তো কেমন গর্ত হয়েছে, খপ করে ভাদুর হাতটা ধরে সে ভ্রু কুঁচকে আঙুলটা তুলে দেখলো। ঠিক আছে, মানে ফেলে দিয়েছে ওই আমটা, ওই আমটার জন্যই এত ঝগড়া করেছে এই কজন। আবার তারপরে সে ভাদুর ওপরেই দেখছে। তারপর বলছে ভাব কিছুই হয়নি, নাম নাম জলে নাম, যেমন কাজ করেছিস তেমনই ফল পেয়েছিস, আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো? এইটা। আচ্ছা, এই যে এই লাইনটা গুরুত্বপূর্ণ, জুটেছে আবার এক মেয়ে মদ্দানি, বাপ মাও কিছু বলে না। এই লাইনটা কানে এলো পাশের এক বৃদ্ধের আপন মনের গজগজানি, জ্বালিয়ে মারে হতবাগার। একটা বৃদ্ধ পাশ থেকে বলছে, গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হাগরে হাবাতের দল, মা গঙ্গাকে উৎসর্গ করা আমি রাস্তায় বসে বেচবে। জুটেছে আবার এক মেয়ে মদ্দানি, বাপ মাও কিছু বলেন। এই লাইনটা, মেয়ে মদ্দানিটাকে ওই কনির কথা বলা হয়েছে, মানে তার সে মেয়ে হলেও আভাব তার ছেলের মতো, ওই জন্য এটা বলা হয়েছে। আচ্ছা, পরেরটা দেখো এইখানে, লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম কর, পাকস্থলী হজম করবে। আচ্ছা, কনির মধ্যে দিয়ে এক একবার একটি মেয়ে ফুটে ফুটে উঠছে, যেন ঘাড় পর্যন্ত ছাটা কাদা মাখা চুল মাথায় বসে, প্যান্টে গোঁজা গেঞ্জি, শরীরের সঙ্গে লেপ্টে দ্বিতীয় পরত চামড়া হয়ে আছে, দীর্ঘ সরু দেহ, সরু হাত পা। লোকটি ঠাউর করতে পারছে না কনি ছেলে কি মেয়ে। দুটো ঢেউ পর পর লোকটিকে ধাক্কা দিল, বিষ্ণুধর জলে নেমেছে। এবার এটা কে দেখছে? এটা দেখছে হলে এই লোকটি, মানে এখানে কার কথা বলা হয়েছে? লোকটি বলতে কি মনে হচ্ছে, কার কথা বলা হয়েছে? ক্ষিতীশ। লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো, চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বাঁয়ে তাকালো, হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে চারটি কালো ফুটকি, তারা সিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে। লোকটি আপন মনে একবার বলল, কোনি কোনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হল। মিনিট 15 পর সরু গলির মধ্যে একতলা টালির চালের একটা বাড়িতে লোকটি ঢুকলো। সদর দরজার পরই মাটির উঠোন, টেনে টুনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায়।
লঙ্কা, পেঁপে, জবা থেকে চাল কুমড়ো পর্যন্ত উঠোনটা নানান গাছে দখল করে আছে। একদিকে টিনের চালের রান্নাঘর ও কলঘর, আর একদিকে দালান এবং তার পিছনে দুটি ঘর। একতলা বাড়িটি চারদিকের উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে। উত্তর দিকে বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য বার দুয়েক প্রস্তাব করেছে। আচ্ছা, বাড়িটা কেনবার জন্য কে প্রস্তাব করেছে সেটা মনে রাখবে, হলধর বর্ধন। এই চরিত্রগুলো কিন্তু দরকার। কিন্তু লোকটি সংসারে যার স্ত্রী এবং দুটো বিড়াল ছাড়া আর কেউ নেই, বিনীতভাবেই তা প্রত্যাখ্যান করে। তার স্ত্রীর নাম কি, এটা আসে পরীক্ষায়, লীলাবতী, অর্থাৎ ক্ষিতীশের স্ত্রীর নাম হচ্ছে ক্ষিতীশ সিংহ, যার স্ত্রীর নাম হচ্ছে লীলাবতী। এবং এই লীলাবতীর জল খরচ করাটা লীলাবতীর শখ, বিড়াল পোষার মতোই, তার বিড়াল ছিল। ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায়ই রাস্তার টিউবওয়েলটির সাহায্য নিতে হয়। আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না, তাই বহুকাল পর সে গঙ্গা স্নানে গিয়েছিল। আচ্ছা, এবার দেখো একটা চরিত্রকে আমরা পাচ্ছি, যে লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টাঙানো যে তারে ভিজে প্যান্টটা মেলেছে, তখন ঘর থেকে বেরিয়ে এলো এক ঢলঢলে প্যান্ট পরা বেটে হৃষ্টপুষ্ট একজন, মানে মোটা সোটা। খিদ্দা, তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি। দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল, মানে বোঝাই যাচ্ছে তাহলে লীলাবতীর একটা দোকান রয়েছে। দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল, আসছি বলে সেই যে গেছে, ভেলো চটপট একটু চা বানা দেখি, বৌদি যদি এসে পড়ে। খিদ্দা অর্থাৎ ক্ষিতীশ সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল, তাহলে থাক, বরং তুই কি জন্য এসেছিস বল। তাহলে এই জায়গা থেকে আমরা খিদ্দার পরিচয়টা আবার পাচ্ছি। গঙ্গাতে যত কিছু ছিল সেখানে কিন্তু খিদ্দার কোথাও নামটা সেভাবে উচ্চারিত হয়নি। ক্লাবের আজকের মিটিং এ যাবে নাকি? নিশ্চয়ই যাব, ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না, জলে নেমে শুধু ইয়ার্কি ফাজলামো করবে। এসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের? একজনও কি তাই নিয়ে কিছু ভাবে? আর ক্ষিতীশ সিংহি কি বলল, অমনি তাই নিয়ে কাউন্সিলিং এর মিটিং ডাকা হলো। সেজন্য তো নয়, আসলে হরিচরণ দা আর তার গ্রুপটির রাগ আছে তোমার উপর। ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার জানিয়েছে। যাই হোক, এবার হচ্ছে যে হরিচরণের বহুদিনের ইচ্ছে যে সে চিফ ট্রেনার হবে, মানে সেই ট্রেন্ড করবে। আমাকে বলেও ছিল গত বছর, আমি বলেছিলাম, হরি, একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া ট্রেনিং দিয়েই তৈরি করা যায় না রে, তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয়। ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে, তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে। গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে। কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে, তাকে মোটিভেট করতে হবে। এসব তোর দ্বারা সম্ভব নয়, তুই শুধু চেঁচামেচি গালাগালি করেই খাটাতে চাস। চিফ ট্রেনার হওয়া তোর কম্য নয়। দেখো, এই যে প্যারাটা আছে না, এই প্যারাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্রই কিন্তু এখানে ট্রেনার বলে বিষয়টা হয়েছে এমন কিন্তু নয়, ঠিক আছে? আমরা যে কোনো মাস্টারের ক্ষেত্রেই কিন্তু এই কথাটা প্রযোজ্য। তার কারণ শুধুমাত্র ওই বকাঝকা করে কখনোই কোনো কাজ করানো যায় না। একটা সবকিছুই একটা, আমরা এখনকার দিনে পড়ি না, আমাদের তো বিএড এ রয়েছে যে সবকিছু, বা ডিএলএড এ রয়েছে যে আমরা শিশুর কি করি, তার যে মানসিক চাহিদা অনুযায়ী তাকে চালাতে হবে, কখনোই তাকে জোর করে দিয়ে কিছু হয় না। এই লাইনটা দেখো, খিদ্দা, তোমার এই লেকচার দেবার বদ অভ্যেসটা ছাড়ো। এক কথায় যেখানে কাজ হয় তুমি সেখানে 10 কথা বলো। তারা বলছে, যাকে আজ তুমি মিটিং এ যেও না, ওরা ঠিক করছে তোমাকে অপমান করবে। এই জায়গাটা ঠিক আছে। এবার বাড়িতে ঢুকলো লীলাবতী। আমরা তো শুনেইছিলাম যে তার একটা দোকান আছে,
অতি ছোট্ট খাট্ট গৌর বর্ণা এবং গম্ভীর, পায়ে চটি, হাতে ছাতা। দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল, বেলা অনেক হয়েছে, 4টি ভাত খেয়ে যেও। এই লাইনটা দাগ দাও। ভেলোর হঠাৎ যেন কাণ্ডজ্ঞান ফিরে এলো। ঘড়ি দেখেই ব্যস্ত হয়ে বলল, নানা বৌদি, ইস বড্ড দেরি হয়ে গেল, বাড়িতে ভাত নিয়ে বসে আছে, আমি এখন যাই। খিদ্দা, তোমার কিন্তু না গেলেই ভালো। আচ্ছা, এখানে তো তেমন কিছু দেখছি না গুরুত্বপূর্ণ। এইটা দেখো, খাদ্যপ্রাণ যথাসম্ভব অটুট থাকে সিদ্ধ করে খেলে, এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত। তারপর এই লাইনটা, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। অবশেষে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায়, শুধুমাত্র নিজের খাবারের জন্য। আচ্ছা, এইবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে চলে এসো। দেখো, লীলাবতী কিসের দোকান? গ্রে স্ট্রিটে। কোথায়? গ্রে স্ট্রিটে ট্রাম লাইন ঘেঁষে একফালিশ ঘরে দোকানটি। তাহলে দোকানটি কোথায় সেটা দাগ দাও। দোকানটির নাম কি? প্রজাপতি। আগে কি নাম ছিল? সিনহা টেলরিং। দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করত, আর দেয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড়। ক্ষিতীশ তখন দোকান চালাতো, দিনে 2 ঘন্টাও দোকানে বসতো না। দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে। তারপর একদিন সে আবিষ্কার করলো আলমারির অর্ধেক কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে। দোকানের ভাড়া 4 মাস বাকি এবং লাভের বদলে শুধুই লোকসান। তাহলে দোকানটা কোথায় অবস্থিত? দোকানটার আগে কি নাম ছিল, দোকানের এখন কি নাম রয়েছে, দোকানটা কিসের সেটা বুঝতে পেরেছো। তখনই লীলাবতী হস্তক্ষেপ করে, কারণ ট্রেলারিং এ তার ডিপ্লোমা পেয়েছে। দুটি মহিলাকে নিয়ে, সরি, ট্রেলারিং এ ডিপ্লোমা পেয়েছে এমন দুটো মহিলাকে নিয়ে সে দোকানটিকে ঢেলে সাজায় নিজের গহনা বাঁধা দিয়ে। নাম দেয় প্রজাপতি। পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে। দোকানে পুরুষ কর্মচারী নেই এবং 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। ডানা মেলে দিয়েছে মানে খুবই প্রফিট হয়েছে। আগে 3 দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো, এখন 10 দিনের আগে সম্ভব হচ্ছে না। লীলাবতী তার গহনাগুলোর অর্ধেকই ফিরিয়ে নিয়েছে, মানে গহনা বিক্রি করে দোকানটা করেছিল, তার অর্ধেকটাই সে ব্যাক করতে পেরেছে। এখন তো আর জায়গায় কুলোয় না, তাই বড় ঘর খুঁজছি। হাতিবাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে, আমাদেরই এক খদ্দেরের বাড়ি। বাড়ির গিন্নি এসেছিল মেয়ের ফ্রক করাতে, তাই গেছিলুম কথা বলতে। লীলাবতী এঁটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে বলল, কোথায় সেটা বুঝতে পেরেছো। ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া থালায় লীলাবতীর খাওয়া, আনহাইজিনিক। এইসব কুসংস্কারেই বাঙালি জাতটা গোল্লায় গেল। এই বলে ক্ষিতীশ তর্ক শুরু করেছিল, কিন্তু লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বলল, এটা আমার ব্যাপার, মাথা ঘামিও না, তখন মুহূর্তে বুঝে যায় আর কথা বাড়ালে তাকেই গোল্লায় যেতে হবে। তবে ক্ষিতীশ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে, লীলাবতীর খাওয়ার সময় তাই কখনোই সে সামনে থাকে না। কোথায় তার ঘরে কি কি ছবি আছে? ক্ষিতীশের বাবা মা, ধ্যানমগ্ন মহাদেব, কুরুক্ষেত্রে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল, গলায় ডন সোলান্ডার ও ভিক্টরি স্ট্যান্ডে দুহাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো। এছাড়া আছে সাধারণত যা থাকে, খাট, আলমারি, বাক্স, আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিস। পাশের ঘরে বই, ম্যাগাজিন, একটা তক্তপোষ এবং তার নিচে ট্রেনিং এর জন্য রবারের দড়ি, স্প্রিং লোহা ছাড়া আর কিছু নেই। এই ঘরে ক্ষিতীশ দুপুরে 1 ঘন্টা ঘুমোয়। পাখা নেই, বিছানা নেই। ওর মতে চ্যাম্পিয়ন হতে গেলে
শিষ্যকেই নয়, গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে। অবশ্য তার কোনো শিষ্য নেই। আচ্ছা, এখানে এই লাইনটা গুরুত্বপূর্ণ। এই লাইনটা আমরা পুরো উপন্যাসে বারে বারে পাবো। লম্বা হাত এলো পাথারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে, ফাইট কোনি ফাইট। ঠিক আছে, ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতীশ অকারণেই অস্ফুটে উচ্চারণ করলো কোনি, সম্ভবত নামটা তার ভালো লেগেছে। ও, আমরা দুটো করে ফেলবো। দুইটা কোথায় শুরু হলো সেটাই তো দেখতে পেলাম না। ও এখান থেকে ছিল না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গায় মোটামুটি ভাবে তো গুরুত্বপূর্ণ লাইনগুলো বলেছি প্রথমটাতে। আচ্ছা, প্রথম পরিচ্ছেদে তো মোটামুটি ইজি আছে লাইনটা, একমাত্র একটা আছে ব্লো টর্চ। ব্লো টর্চ মানে ওই সোনার বালাকে বলা হয়, সোনার বালা। আচ্ছা, গন্ধমাদন, গঙ্গা, পলিমাটি, ওল, তারপরে আইসোমেট্রিক। আইসোমেট্রিক হচ্ছে আমাদের ব্যায়াম করার জন্য যন্ত্র বিশেষ। আর ক্যালিস্থেনিক দেহের সৌন্দর্য বৃদ্ধি করবে। আর বার্বেল যেটা হচ্ছে একটা দণ্ড বিশেষ। ঠিক আছে, দণ্ড। এখানে মহাভারতের বেশ কিছু চরিত্র আছে, অর্জুন, শ্রীকৃষ্ণ, কুরুক্ষেত্র যেটা এখন হরিয়ানায় অবস্থিত। জুপিটার মানে তো তোমরা জানো, এটাকে আমরা এক কথায় বৃহস্পতি বলে থাকি। জুপিটার যে ক্লাব ছিল, এখানে একটা ক্লাবের নাম। তাহলে দুইটা আমরা পড়েছি, 3 নম্বরটা পড়বো, তাই তো? দেখো, এখানে আমরা জুপিটারের কথাটা পড়বো। এখানটা ইম্পর্টেন্ট, এই প্যারাটা। কেন না, টেবিল টেনিস বোর্ডটায় কাপড় বিছিয়ে টেবিল। এখানে দেখো, প্রথম জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং এমএলএ বিনোদ ভর। ডান দিকে ঝুঁকে সম্পাদক ধীরেন ঘোষকে বলল, একটাই এজেন্ডা না আরো আছে? বলছে একটাই এজেন্ডা না আরো আছে? ধীরেন ঘোষ তার সরু গলাটি যথাসম্ভব লম্বা করে চশমার নিচের অংশের গ্লাস পাওয়ারের মধ্য দিয়ে টেবিলে রাখা কাগজের দিকে তাকাল। তখন বলছে মেন আইটেম একটাই, আর যা আছে তা খুবই মাইনর। কোরাম হয়েছে তো। কোরাম মানে জানো, কোরাম কাকে বলে? কোরাম মানে হচ্ছে এই বিষয়টা আমাদের সংবিধানে রয়েছে। ঠিক আছে, সরি, যেটা আমাদের পার্লামেন্টে, হ্যাঁ সংবিধানে রয়েছে। এটা হচ্ছে তোমাদের পার্লামেন্টে এই একটা, যখন সকলে মিলে ধরো কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তো মেজরিটি যখন সেখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কমপক্ষে কখনো 1/3 বা 2/3 মতের প্রয়োজন হয় পার্লামেন্টে। তো সেই যে 2/3 মত, সেই বিষয়টাতে যখন মানে মেজরিটি যখন পারমিশন দেয়, তো সেটাকে তখন ওই বিষয়টা পাশ হয়ে যায়, যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। তো সবাই সিদ্ধান্ত গ্রহণের জন্য সকলের থাকার প্রয়োজন নেই, একটা মেজরিটি সংখ্যক থাকলেই হবে এবং তারা তোমার কি বলে সিদ্ধান্ত দিলেই হবে। সেটাকেই আমরা বলে থাকি কোরাম। কোরাম হয়েছে তো মানে সকলের মত নেওয়া হয়েছে, তো এই লাইনটা কোরাম। এই লাইনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্টকে, আর তোমার কি বলে তিনি আবার এমএলএ, এটা। আর একটা হচ্ছে তোমার সম্পাদক। এই লাইনটা, হ্যাঁ।
এটা একটা গেল। আর হচ্ছে আহ, এবার দেখো বিনোদ ভর, ওই যে এমএলএ ছিল আর প্রেসিডেন্ট, ধীরেন বাবু ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন। ধীরেন ঘোষ বিব্রত ভাবে হরিচরণ মিত্তিরের দিকে তাকালো, হরিচরণ নড়ে চড়ে বসল। এখানে কার বিরুদ্ধে? খিদ্দা। খিদ্দা সম্পর্কে, খিদ্দার বিরুদ্ধে অভিযোগ। খিদ্দার সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সুইমারদের, যারা 7 বছর 8 বছর আমাদের ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশনে নামছে, মেডেল আনছে, মানে আমাদের মুখোজ্জ্বল করছে। বাজে কথা। ক্ষিতীশ গম্ভীর স্বরে বলল, মেডেল হয়তো আনে কিন্তু মুখোজ্জ্বল করার মতো কিছুই করেনি। শ্যামল 4 বছর আগে 1 মিনিট 4 সেকেন্ডে 100 মিটার ফ্রি স্টাইল টানতো, এখনো তাই টানে। এটা কি মুখোজ্জ্বল করার মতো ব্যাপার? মানে আমরা এই গল্পটার মধ্যে সাঁতারের অনেকগুলো, কত ধরনের সাঁতার হয়, মানে আমরা যেমন জানি যে প্রত্যেকটা ইভেন্ট, সাঁতারেরও তো বিভিন্ন রকম ইভেন্ট হয়, যেটাকে আমরা বাটারফ্লাই হ্যান ত্যান এগুলো বলি। তো সেই সমস্ত ইভেন্ট গুলোর তোমার কি বলে কথা কিন্তু এখানে আমরা জানতে পারবো। সেই সমস্ত ইভেন্ট গুলোর কথা আমরা এখানে জানতে পারবো। কতগুলো ইভেন্ট আছে সেখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে, ওটা দাগ দিয়ে রাখবে, আসবে যখন বলে দেবো ওই জায়গাটা। আচ্ছা, তারপরে হচ্ছে যে আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই। ক্ষিতীশের চোখ পিটপিট করতে লাগলো পুরো লেন্সের ওধারে। খিদ্দা জুনিয়র ছেলেদের সামনেই শ্যামলকে তার আমেরিকার 12 বছরের মেয়েদের টাইমের তুলনা করে অপমান করেছেন। গোবিন্দ এখনো ব্রেস্ট স্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে। দেখো, ব্রেস্ট স্ট্রোকে, এই লাইনটাতে দাগ দাও। লাস্ট ইয়ারেও বোম্বাই ন্যাশনালে গেছিল, তাকে বলেছেন কান ধরে ক্লাব থেকে বার করে দেবে। সুহাস ইনফ্লুয়েঞ্জায় পড়ে দিন 10 আসতে পারেনি। তার বাড়িতে গিয়ে খিদ্দা সুহাসের বাবাকে যা তা বলে এসেছেন। এবার দেখো অমিয়া। অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপোলোয় গেছে শুধু খিদ্দার জন্য। জুপিটার যেমন একটা ক্লাব, অ্যাপোলো একটা ক্লাব। উনি ওদের চুল কাটতে চেয়েছিলেন, পুরুষদের মতো ওদেরও বারবেল নিয়ে এক্সারসাইজ করার জন্য ঝগড়া করতেন। ওদের ড্রেস, ওদের সাজ নিয়ে রোজই খিটখিট করতেন। লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন ওই দুটি মেয়ের জন্যই স্টেট মিটে অ্যাপোলো টিম চ্যাম্পিয়নশিপ পায়। তাহলে দেখেছো নামগুলো কি কি? বেলা আর অমিয়া। এই অমিয়াই বেঙ্গল চ্যাম্পিয়ন ছিল, যাকে পরবর্তীতে আমরা দেখব যে কে কোনি হারাচ্ছে, তাই তো। এই জুপিটার ক্লাব ছেড়ে কোন ক্লাবে গেছে? অ্যাপোলোতে। এটা খেয়াল রাখতে হবে। তাহলে যে স্ট্রেট যে সেটের গুলো আমরা বলছিলাম যে সেইগুলো কত ধরনের ইভেন্ট হচ্ছে সাঁতারে সেটা দেখো। হরিচরণ থামলো ক্ষিতীশের দিকে, এতক্ষণ সে তাকায়নি। দেখলো মুচকি মুচকি হাসছে, তাইতে সে অস্বস্তি বোধ করে ধীরেন ঘোষ, প্রফুল্ল বসাক এবং বধূ চাটুর্যের মুখের দিকে তাকালো। চরিত্রগুলোর নাম দেখো। যে কটা চরিত্র আছে নামটা দেখো। আচ্ছা, অলিম্পিক আছে এখানে, জুপিটার আছে, অ্যাপোলো আছে, এগুলো কিন্তু টিকা হিসেবে পড়তে হবে। দিয়ে দেবো সবগুলো, মানে একই সাথে আমি কালকেই দিয়ে দেবো অল্প অল্প করে টিকা, কারণ তা নইলে আর বেঁচে যাবে তো, পরে আবার যদি ভুলে যাই। রেখে দেবে। আমি ভাবছিলাম যে একসাথে দিলে বোধহয় সুবিধা হবে, তাই না? একসাথেই দেবো কি? আচ্ছা, এবার দেখ, প্রেসিডেন্ট বিনোদ ভর অবাক হয়ে ক্ষিতীশের দিকে তাকালো। প্রেসিডেন্টের নামটা দেখো, সম্পাদক। আপনি সাঁতার জানেন না? ক্ষিতীশ মাথা নাড়তে নাড়তে বলল, সাঁতার জানি না বলতে বধূ নিশ্চয়ই মিন করছে আমি কখনো কোনো কম্পিটিশনে মেডেল পাইনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলছি। ব্যস্ত হয়ে বধূ বলল, কোচের রেপিউটেশন থাকা দরকার, নয়তো ছেলে মেয়েরা মানবে কেন? হরিচরণকে ওরা মানে কেন? ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিকেও গেছে, গঙ্গায় 13 মাইলের কম্পিটিশন পর পর 3 বার জিতেছে।
আপনি অলিম্পিকে গেছিলেন? বিনোদ ভরের বিস্মিত ভ্রু কপাল বেয়ে চুল গিয়ে ঠেকল। কিঞ্চিত গদগদ স্বরে হরিচরণ বলল, লন্ডনে 48 অলিম্পিকে আমি 1500 মিটারে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি। ওয়াটার পোলো টিমেও ছিল। কি রেজাল্ট করেছিলেন? প্রেসিডেন্ট ঝুঁকে পড়ল টেবিলে। হরিচরণ দ্রুত সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে ঢোক গিলে বলল, 0.5 সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি। হঠাৎ বিষংখে কাশতে শুরু করলো ক্ষিতীশ। সবাই তার দিকে তাকালো। কাশি থামিয়ে ক্ষিতীশ বলল, আই এম সরি, মাঝে মাঝে আমার এরকম হয়। প্রেসিডেন্ট বিরক্ত চোখ দুটো সরিয়ে নিয়ে আবার রাখলো হরিচরণের মুখে। গোল্ড পেয়েছিল আমেরিকার ম্যাকলেইন। জল থেকে উঠে আমায় বলেছিল, তুমি পাশে ছিলে তাই এত ভালো চার্জ পেয়েছি। বটে বটে, তা আপনি কি বললেন? আমি আর কি বলবো, ওকে কনগ্রাচুলেট করে বললুম, ইন্ডিয়াতে যে টাইম করে এসেছি সেটা যদি আজ করতে পারতুম তাহলে। হরিচরণ থেমে গেল। খুক খুক একটা শব্দ হচ্ছে। প্রেসিডেন্ট বিরক্ত হয়ে বলল, আবার আপনি কাশছেন? নিশ্চয়ই আপনার কাশির অসুখ আছে। ক্ষিতীশ মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল, হরি, গোল্ড না সিলভার? তাহলে কোনটা হতো? হরিচরণ উত্তেজিত স্বরে বলল, মেডেলের কথা তো আমি বলিনি। তুমি হঠাৎ গায়ে পড়ে টিপ্পনি কাটছো কেন? জেলাসি। আচ্ছা, বধূ কি করছে? নস্যির কৌটো। নস্যি খেত বধূ। তাহলে কে নস্যি খেত সেটা খেয়াল রেখো। তার এগেনস্টে এইভাবে কথোপকথন চলছে, অভিযোগ পাল্টা অভিযোগ এইটা। এবার দেখো, যজ্ঞেশ্বর ভট্টাচার্য কথাটা বলেই ধীরেন ও হরিচরণের ভ্রুকিটি দেখে থতমত হয়ে, কি কাণ্ড, এখনো চা দিয়ে গেল না, বলতে বলতে উঠে বেরিয়ে পড়ে। অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে। প্রেসিডেন্ট গম্ভীর হয়ে বলল, সেটা আপনার ইচ্ছে। কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনবো। সারা ঘর উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে। চশমাটা আবার টেবিলে রেখে ক্ষিতীশ চোখ বোঝে। এই ক্লাবে আমি প্রথম আসি 35 বছর আগে, ধীরেনও তখন আসে। বছর 5 পর হরিচরণ। ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি। আমিও চাই জুপিটারের গৌরব। ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার। এই গৌরব এনে দেয় সাঁতারুরা, ওয়াটার পোলো প্লেয়াররা, ড্রাইভাররা। ওদের পারফরমেন্স যত উঠবে গৌরবও তত বাড়বে। আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্য। এজন্য আমি কঠোর হয়েছি, গালিগালাজও দিয়েছি। আচ্ছা, এখানে আর কিছু নেই। এইটা দেখো, এই লাইনটা আসে। ক্ষিতীশ চাপা এবং দৃঢ় স্বরে বলল, আজ পর্যন্ত কেউ টিবি রোগী হয়েছে সাঁতার কেটে? এমন কথা শুনিনি। আসলে এটা অলস ফাঁকিবাজদের, যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই, তাদের অজুহাত। বলছে কেউ টিবি রোগী হয়েছে সাঁতার কেটে, এটা তো শুনিনি। ঠিক আছে, মানে এতক্ষণ জলে থাকতে হয়। যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না। শ্যামল গোবিন্দ বিদ্যে বুদ্ধির জন্য নয়, সাঁতারের জন্যই চাকরি পেয়েছে। কিন্তু সাঁতারকে তারা এক বিনিময়ে কি দিচ্ছে? এরা অকৃতজ্ঞ। এরা গুছিয়ে রোজ 5 টাকাও যদি খাওয়ার জন্য খরচ করে, ডিসিপ্লিনড লাইফ লিড করে, নিয়মিত কঠিন ট্রেনিং করে, তাহলে 2 বছরেই এরা 1 মিনিটে 100 মিটার ফ্রি স্টাইল কাটবে, 1 পাঁচে ব্যাক স্ট্রোক কাটবে। দেখো, ব্যাক স্ট্রোক, ফ্রি স্টাইল, এগুলো হচ্ছে, এর আগেও আমরা একটা পড়লাম, এগুলো হচ্ছে এক একটা ইভেন্ট সাঁতারের। আচ্ছা, এরপরে দেখো, প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলল, ট্রেনার হতে গেলে নামকরা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর নামকরা কোচেরা ট্যালবট, কার্লাইল, গ্যালাঘার,
হেইন্স, কাউন্সিলম্যান, এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নয়। জলে নেমে এদের কোচ করতে হয় না, এরা সুইমারদের কোচ, নভিসদের নয়। জলের উপর থেকেই অনেক ভালো লক্ষ্য করা যায়। আমি ডাঙাতেই আমি থাকি, তাই ডাঙাতেই আমি থাকি। এটা কিন্তু ঠিক কথা যে কখনোই আমরা দেখতে পাবো না যে যারা কোচিং করাতে যায়, এটা শুধুমাত্র এক্ষেত্রে প্রযোজ্য নয়, সব ক্ষেত্রেই প্রযোজ্য, যে যারা খুব ভালো কোচ তারা এমন নয় যে খুব ভালো খেলোয়াড় ছিল তারা তাদের ব্যক্তিগত জীবন, কিন্তু তারা খুব ভালো। এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এবার হলো যে দেখো এই জায়গাটা, কমল দিঘির জলের উপর পার্কের আলোগুলো ঘড়ির মতো দাগ কেটেছে, দাগ টেনেছে। জুপিটার ক্লাব বাড়ির চূড়োর ঘড়িতে 8:05। দিঘিটা আকারে গোল, তাকে ঘিরে তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা, নারী পুরুষ শিশুর ভিড়ে রাস্তাটা গিজগিজ করছে, আলোগুলোর নিচে তাস খেলা চলছে। অকশন ব্রিজ বা 29, এটা হলো তাস খেলা। মাঝে মাঝে দমকা চিৎকার উঠছে তাসের আড্ডা থেকে, বেঞ্চগুলোয় বসার স্থান নেই। এইগুলো, এটা জুপিটার ক্লাবের চিত্র, ঠিক আছে। আর জুপিটার ক্লাবটা কোথায় আছে সেটাও দেখো, ওই যে তোমার কি বলে কমল দিঘির কাছে। এখানে আমরা ভেলোকে দেখছি, ভেলো এসে পাশে দাঁড়ালো, ভেলোর আগেও আমরা দেখেছিলাম ভেলোকে, ঠিক আছে, ক্ষিতীশের বাড়িতে। 35 বছর ধরে সে জুপিটার ক্লাবে আসছে। সে কোথাকার, এই ক্ষিতীশ সিং, যে ক্ষিতীশ যে ভদ্রলোক, এ কোথাকার তোমার কি বলে ক্লাবের যে মেম্বার ক্ষিতীশ সিংহ, সেটা হচ্ছে জুপিটার ক্লাবে। এটা কিন্তু মানে কোথায় কোচিং করাতো, জুপিটার, এটা খেয়াল রাখবে, খেয়াল রাখবে। খিদ্দা যদি রাগ না করো তো একটা কথা বলি। ক্ষিতীশ মুখ ফেরালো। তুমি অ্যাপোলোয় চলো না, ওরা জুপিটারের শত্রু। কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো? এই লাইনটা দাগ দাও। কে বলছে, কোন ক্লাবের বিষয়ে বলছে? আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই। তাহলে হেদো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলো। কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে, ক্ষিতীশ হাঁটতে শুরু করলো একটু জোরে। ভেলোকে বললো, ঠিক আছে। এইটা দেখো, সকাল 8টা প্রায়, 4 নম্বরটা পড়িয়ে দিই, দিয়ে শেষ করছি আজকে। অনেকটা বড় তো, একটু টেনে না পড়ালে হবে না। 4 নম্বরে আমরা গিয়ে দেখতে পাবো যে যেখানে, এটা একটু বড়ই আছে, 4 নম্বরে গিয়ে আমরা দেখতে পাবো যে ক্ষিতীশ মানে বাজার করে একদিকে ফিরছে, তারপরে সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কে, যেখানে খুব ভিড় দেখে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে হঠাৎ করে লাউড স্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে। হঠাৎ বন্ধ করে ঘোষণা হলো, নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকেল 4টে। তখন বলছে যে এটা দরকার নেই, বলছে যে 4 ঘটিকায় শেষ হবে লাউড স্পিকার। এটা
কোথা থেকে শুনছে? সেন্ট্রাল এভিনিউতে বাজার করে ফিরছে চিলড্রেন্স পার্কে, সেখানে শুনছে। কিসের প্রতিযোগিতা? না 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। আচ্ছা, এই যে দেখো এখানে পুরস্কার বিতরণ হবে। কে করবে পুরস্কার বিতরণ? প্রতিযোগিতা তো হবে, বিকেল 4টেয় শেষ হবে, এবং সেখানে অতীত দিনের খ্যাত কীর্তি ফুটবল খেলোয়াড় আসছে, শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি, এই লাইনটাতে দাগ দাও। আর কে সেখানে তোমার কি বলে পুরস্কার বিতরণ করবে? করবে হচ্ছে জননেতা, আমাদের সঙ্গের প্রধান। দেখো পৃষ্ঠপোষক নয় কিন্তু, শব্দটা দেখো, পৃষ্ঠপোষক, শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয়। মনে পড়ছে তো বিষ্ণুচরণকে? কোথায় দেখেছিলে? প্রতিযোগিতায় কজন আছে? 22 জন, তার মধ্যে 8 জন ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত। এই অবস্থায় কি করছে? ক্ষিতীশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকোষ কালো একটি চেহারাতে। গোলাকৃতি পার্কটিকে ঘিরে রেলিং, তার থেকে 6-7 ভিতরে সিমেন্টের পথটা বের দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে। প্রতিযোগীরা পথ ধরে হাঁটছে ক্লান্ত মন্থর গতিতে। অধিকাংশের বয়সী 16-17, অর্থাৎ এইখানে গিয়ে, অর্থাৎ আমরা 4 নম্বর যে পরিচ্ছেদ আছে, 4 নম্বর পরিচ্ছেদে আমরা দেখব আবার ক্ষিতীশের সঙ্গে কার দেখা হচ্ছে? কনির দেখা হচ্ছে। এই যে 16-17 কনির আবার দেখা হচ্ছে। পরনে ঢিলে ফুল প্যান্ট, ঢলঢলে বুশ শার্ট, পায়ে হাওয়াই চটি, চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে। রাস্তার মাঝ থেকে ক্ষিতীশ রেলিং এর ধারে সরে। আচ্ছা, পার্কের মধ্যে শিশু আর বালকদেরই ভিড়। তারপর দেখছে যে হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জলপানের ইশারা করতেই নেতাজি বালক সঙ্গের একজন ছুটে গিয়ে তাকে এক গ্লাস জল দিয়ে। 3-4 চক্করের পর আবার সে চটি পড়ল। আচ্ছা, এখানে এই লাইনটায় দেখো, পার্কের চক্কর হচ্ছে 75 মিটারের, এখানটা দাগ দাও। আচ্ছা, ওদের কেউ কেউ চেনা লোকেদের দেখে শুকনো আসছে, 2-4টে কথা বলছে। গঙ্গায় সাঁতারের সঙ্গী সেই 3টি ছেলে পার্কের মধ্যে ঘাসের উপর দিয়ে কনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলল। সেই যে গঙ্গায় যারা আম নিয়ে করছিল, কনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে। চটি জোড়া খুলে পথের পাশে রাখলো। উদ্যোক্তাদের দেওয়া লজেন্স পকেট থেকে বার করে ওদের 3 জনকে দিয়ে একটা মুখে পুরল। ক্ষিতীশের হুঁশ ফিরল যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাবার পথে দাঁড়িয়ে গিয়ে বলল, কি দেখছেন ক্ষিতীশ বাবু, বাঙালিদের ক্রীড়া চর্চা? লোকটিকে ক্ষিতীশ একদমই পছন্দ করে না। তাহলে ক্ষিতীশের যে তোমার কি বলে এ ছিল, মানে তোমার প্রতিবেশী ছিল, তার নাম হচ্ছে অমূল্যবাবু, এটা খেয়াল রেখো। এবার ক্ষিতীশের তো বাজার করে নিয়ে যাওয়ার কথা। এই অবস্থায় আমরা দেখছি যে একেবারে সাদাসিধে পোশাকে ক্ষিতীশ কনিকে প্রতিযোগী হিসেবে দেখল। এরপরে যা হয় সে তো দেখে ওখানে দাঁড়িয়ে গেছে, এদিকে দেখছে যে তারপরে কি করবে। আমরা ওদের ক্রীড়া চর্চার জন্য কিছু ব্যবস্থা তো করে দিন, ওরা ওদের মতোই যা হোক ব্যবস্থা করে নিয়েছে। কথায় কথা বাড়ে, তাই ক্ষিতীশ আর না বাড়িয়ে বাড়ি মুখ হলো। সদর দরজা তালা বন্ধ, লীলাবতী বেরিয়েছে। অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছে। ঘড়ি দেখে সে জিভ কাটলো, প্রায় 50 মিনিট দেরি হয়েছে। অর্থাৎ লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়েই বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ শুরু করলো। আনাজ কুটতে বসে বারবার তার ইচ্ছে করলো পার্কে গিয়ে কনিকে দেখতে। এই দ্বিতীয়বার সে কনিকে দেখলে। এই জায়গা দাগ দাও এটা। তাহলে প্রথম কোথায় দেখেছিল? গঙ্গায়। আর এই দ্বিতীয়বার সে দেখছে। তাহলে প্রথম পরিচ্ছেদে প্রথম দেখা, আর তারপর একেবারে চতুর্থ পরিচ্ছেদে এই দ্বিতীয়বার সে ওকে দেখল। অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে না। এতে বুদ্ধির দরকার হয় না, আর বলদের মতো শুধু পাক খাওয়া। স্পিড দরকার হয় না, বেশি জোর লাগে না, পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সঙ্গে। একে স্পোর্টস বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি।
একবার গোলদিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল। 90 ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে। ওরে বন্ধু, এখনো যে একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে আমরা পাইনি, আর এসব বুজরুকি দেখিয়ে রেকর্ড করে কি তুই দেশের মান বাড়াবি? ক্ষিতীশকে জনাচারেক চেনা লোক টেনে সরিয়ে না দিলে হয়তো সে তখনই জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ডটিকে তছনছ করে দিত। এই জায়গাটা হিসেব কষে বারবার বার করলো, কোনি প্রায় 14 ঘন্টা হাঁটছে। এই লাইনটা দেখ দাও, এখনো 6 ঘন্টা বাকি, ভয়ঙ্কর শেষের 6 ঘন্টা টিকতে পারবে কি? তারপর কুকারে রান্না চাপিয়ে ক্ষিতীশ দরজায় তালা এঁটে আবার বেরিয়ে পড়ল। পার্কে দর্শকদের সংখ্যা ক্ষীণ, কমে আসছে ক্রমশ। কোনি হাঁটছে, মাথায় ছেঁড়া বেতের টুপি। ক্ষিতীশ গুনে দেখলো ওরা 13 জন। একজন বসে গেছে। পার্কে ঢুকে সে একটা গাছের ছায়ায় দাঁড়ালো। কোনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। কোনির গাল বেয়ে ঘাম গড়িয়ে চিবুকে চোখ দুটো বসে গেছে। গালের উঁচু হাড় দুটো আরো উঁচু। ঠোঁটের চামড়া শুকনো, কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে তাইতে ক্ষিতীশের মনে হলো আকাশ থেকে আগুন ঝরলেও কোনির চলা থামবে না। মানে এই জায়গায় কোনির মধ্যে একটা তীব্র জেদ দেখতে পেল। এরপর ক্ষিতীশ কখন বাড়ি এলো? 12টার সময়। লীলাবতী কথা বলছিল দোকানের দুটো মেয়ের সঙ্গে। ক্ষিতীশ দাঁড়িয়ে দিয়ে বলল, হাতিবাগানের ঘর কি হলো? অনেক টাকা সেলামি চাই, সম্ভব নয়। সে ঘরে ঢুকে গেল অন্য মনস্কের মতো। স্নান ও খাওয়া সেরে সে ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো। 3টে বাজার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়লো। 13 থেকে 8 বসে গেছে 5 জন। দেখো, 13 থেকে 8 হয়ে গেছে, 5 জন আউট। পার্কে এখন বেশ ভিড়। লাউড স্পিকার রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মতো। তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হলো আর মাত্র 50 মিনিট বাকি। কোনি হাঁটছে, ক্ষিতীশ জানতো ও হাঁটবে এবং শেষ করবে। ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়ছে। এই লাইনটাতে দাগ দাও। ক্ষিতীশ এবার লক্ষ্য করছে ডান পাটা টেনে টেনে হাঁটছে। অন্য প্রতিযোগীদের মধ্যে 2টি বছর 10-এর ছেলে বেশ তাজাই দেখাচ্ছে। এবার এখানে তো আছে বিষ্ণুচরণ। এবারে কি বলছে দেখো, ক্ষিতীশ লাউড স্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চালার নিচে। সেখানে টেবিলের উপরে ইতিমধ্যে একটা সাদা চাদরের ও তোড়া ভরা দুটো ফুলদানির আবির্ভাব ঘটেছে। তার পিছনে বসে আজকের সভাপতি। আরে, এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটা। ক্ষিতীশ অবাক হয়ে গেল। আর 20 মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে। তারপরে পুরস্কার বিতরণ। আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই। এখানে দেখো, এখানে লাউড স্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলো শেষ হয়েছে। সভাপতি বিষ্ণুধর বক্তৃতা দিতে শুরু করেছে। অর্থাৎ তখনই ক্ষিতীশ হাত 5 দূরে দাঁড়িয়ে কোনিদের কথাবার্তা শুনছিল। এবার সে এগিয়ে এসে বলল, তুমি সাঁতার শিখবে? কিন্তু কোনি তাকে কোনো পাত্তাই দিল না। সাঁতার আমি জানি। না, জানো না? মানে কোনি বলছে আমি জানি। ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কোনি আবার মুখ তুললো। আপনি জানেন? হ্যাঁ জানি, আমি দেখেছি তোমায় গঙ্গায়। ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস, খিদ্দা বলছে। তখন কোনি কি করবে? যা জানি তাতেই গঙ্গা এপার ওপার করতে পারি, শেখার আবার কি আছে? এই লাইনটাতে দাগ দাও। আচ্ছা, তারপর হচ্ছে টেবিলে স্তূপীকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা খালি পা ছেঁড়া গেঞ্জি গায়ে বছর 12-র একটি ছেলে এগিয়ে এলো। হ্যাঁ রে, মা কিছু বলেছে? যাও না বাড়িতে, পিটিয়ে তোমার চামড়া তুলে দেবে। দাদা?
দাদা আজ কাজে যায়নি, জ্বর হয়েছে, মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে। দাদা বলেছে বেশ করেছে ফোন। ক্ষিতীশ ভাবলো আরেকবার ফণির সঙ্গে কথা বলবে, কিন্তু ততক্ষণে কণিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সংঘের কর্মকর্তারা। প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঙা দেওয়া হচ্ছে। এই যে শরীর, একে চাকর বানাতে হবে। ক্ষিতীশ ফিরে তাকালো বক্তৃতাকারীর দিকে। মাইক্রোফোনের পিছনে একটা ধুতি পাঞ্জাবি পরা চর্বির ঢিপি। ক্ষিতীশ, বুঝতেই পারছো বিষ্ণুধর, এখানে আর তেমন কিছু নেই। কণিকে বললো অনেকবার করে, কিন্তু কণি সেভাবে প্রথমটাতে রাজি হলো না। তারপরে বিষ্ণুধরের বক্তৃতা থেকে জানা গেল বিষ্ণুধর কি করবে না, আগামী দিনে সে নির্বাচনে দাঁড়াবে। আবার এমনটাও বলল বিষ্ণুধর, ক্ষিতীশকে জানান যে আগামী দিনে সে নির্বাচনে দাঁড়াবে, আর টাকার বিনিময়ে বিষ্ণুধর এই ক্ষিতীশ নাকি তাকে কি করবে, বক্তৃতাগুলো লিখে দেবে। ঘাড় নেড়ে অসহায় ভাবে বিষ্ণুধর ফিসফিস করে বলল, রবি ঠাকুরের একটা পদ্য লিখে এনেছিলাম, পাচ্ছি না। বলুন। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে, পার্কটার নাম জানোই, মানে যেখানে হয়েছিল, এই জায়গায় আর তেমন কিছু নেই এই প্যারাটাতে। এই অবধি থাক আজকে, 5 থেকে আমরা কালকে দেখব। প্রশ্নগুলো তার মধ্যে দিয়ে দেবো। তাহলে চতুর্থটা খুব ইম্পর্টেন্ট, চতুর্থ যে প্যারাটা রয়েছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এক কাজ করব, কালকে চতুর্থ পরিচ্ছেদ অবধি তোমাদেরকে এটা দিয়ে দেবো, চতুর্থ পরিচ্ছেদ অবধি যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো দিয়ে দেবো, তাহলে তোমরা পড়ে ফেলতে পারবে। এই দ্বিতীয়বার সে ওকে দেখলে এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর ওই কোনি যেটা বলছে যে আমার দরকার নেই শিখে, যা জানি তাই যথেষ্ট, এটা খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা।